দেখে নাও, পিডিএফ গুলো একটু পাশে রাখো। কারণ আমি তো হয়তো তোমাদের তো সামনের সপ্তাহে পরীক্ষা। হুম? তা সামনের সপ্তাহে কিন্তু পরীক্ষা, তাহলে হয়তো হ্যাঁ, তাহলে আজকে হয়তো সেইভাবে লাস্ট ক্লাস মানে যদি কারো কিছু আটকে থাকে বলে দাও। আর আমি তারপরেও ওই যেটা হচ্ছে তার পরের পার্টটা যতটুকু আছে আমি ততটুকু একটু পড়ানোর চেষ্টা করবো আর কি। একদম বেশ সুন্দরভাবে যে একদম ওখানে যেমন ৪টে-৫টা ক্লাস ধরে অঙ্কটাকে কষে, কষে পড়ানো হয়েছে, এখানে অঙ্কটা কষে, কষে পড়াবো না। যেহেতু ডিটেইল সলিউশন নট রিকোয়ার্ড বলেছে। কিন্তু মোটামুটিভাবে আমি বলে দেবো আরকি। হুম? বলো মানে তোমাদের কি কিছু আটকে আছে? স্পেসিফিক কোনো কোয়েশ্চেন বা কিছু? মানে একজন যেমন আমার মনে আছে যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে ওই রাকি বলে to find out the partition function for a system having equipoised energy levels বলে এরকম একটা কোয়েশ্চেন, হ্যাঁ? সেটা আমায় বলেছিল। হ্যাঁ? স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আরকি। হ্যাঁ? বা তোমাদের সে সে আজকে ক্লাসটা করছে কিনা আমি জানি না। সে বলছে এটা কিভাবে করব বুঝতে পারছি না। হ্যাঁ? কিরকম ছিল বলো তো? মানে বলেছিল দেখবে পড়েছে একবার ইয়ারে যে equipoised energy levels বলে দিয়েছে। হুম? এবার হারমোনিক অসিলেটরে equipoised energy level থাকে। কারণ আমি স্পেসিফিক্যালি equipoised এনার্জি লেভেলস আলাদা করে উল্লেখ না করে হারমোনিক অসিলেটরের জন্য পার্টিশন ফাংশন বের করেছিলাম। ধরে নাও গাউস স্টেট এনার্জিটা হচ্ছে 0, এটা এপসাইলন, এটা 2 এপসাইলন, এটা 3 এপসাইলন, তাহলে এইভাবে এগুলো হচ্ছে ইকুইপেশন এনার্জি লেভেলস হচ্ছে এইটা। আর নন ডিজেনারেট কেস ও মনে হয় বলে দিয়েছে। তো যখন তুমি পার্টিশন ফাংশনটাকে বের করবে তখন তো সামেশন ওভার i e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন i বাই kT হবে। আচ্ছা গাউস স্টেট এনার্জি কিন্তু 0, এটা নন ডিজেনারেট কেস। সেটাও বলে দিয়েছিল মনে হয়। নন জেনারেট কেস এইটা। তাহলে এবারে তাহলে এইটা হয়ে যাচ্ছে যদি এপসাইলনটা তুমি 0 পাও তাহলে 1 হলো, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি হলো, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2 এপসাইলন বাই কেটি হলো, ডট 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 ডট। তো তুমি এটাকে লেখো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস ডট 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 ডট, যেখানে ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটিটাকে তুমি জাস্ট এক্স ধরে নিচ্ছ। এটা হয়ে যাচ্ছে কত 1 বাই 1 মাইনাস এক্স, অর্থাৎ 1 বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি। এইটা একটা ছিল। আর এইখান থেকে তোমাকে জাস্ট এনার্জিটাকে বের করতে বলেছিল, অ্যাভারেজ এনার্জিটা। এটা হচ্ছে কে টি স্কোয়ার ডেল এল এন জেড বাই ডেল টি। এইটা তুমি করবে যেখানে তুমি হয়তো ভি আর এনটাকে কনস্ট্যান্ট রাখবে। তো এটাকে তোমাকে লগ নিতে হবে, লগ নিয়ে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, করে তুমি এনার্জিটাকে বের করে ফেলবে। এটা তুমি জাস্ট ইজিলি করে ফেলতে পারবে। মানে জেড বলে দেওয়া আছে, এখান থেকে এল এন জেড বের করো, করে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করে তুমি অ্যাভারেজ এনার্জিটাকে পেয়ে যাও। এটা হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এটাও করে দেওয়া ছিল। ঠিক আছে? মানে দেখো না এইখান থেকে তুমি যদি এল এন জেডটাকে করো, তো কত হচ্ছে? মানে তোমার উম, তোমার মাইনাস এল এন 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, এইটা হবে ডেল এল এন জেড বাই ডেল টি। এটা যদি করো তাহলে মাইনাস 1 বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, এইটা একটা হলো। আর ভেতরের পার্টটা ডেরিভেটিভ করতে হবে, করলে মাইনাস আর মাইনাস হলো, প্লাস হচ্ছে এপসাইলন বাই কেটি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি হলো। মানে তুমি যখন দেখো এটা যখন লগ নিচ্ছ, তাহলে এল এন ওয়ান মাইনাস এল এন ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, এল এন ওয়ান এর ভ্যালু হচ্ছে 0, তাহলে হয়ে গেল কত মাইনাস এল এন এইটা। তাহলে তুমি ডেরিভেটিভ করলে টি এর রেসপেক্টে, লগের ডেরিভেটিভ করলে 1 বাই সেটা হয়ে যায়, তাহলে মাইনাস যেমন আছে রয়ে গেল, 1 বাই সেটা করে ফেললাম 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি। এবার এই ভেতরের পার্টটা ডেরিভেটিভ হবে, ডেরিভেটিভ হলে হচ্ছে তোমার এই যে মাইনাসটা আছে, ধর মাইনাস তুমি রেখে দিতাম যদি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি হতো একটা, একটা মাইনাস থাকতে, এবারে এই পার্টটা আবার ডেরিভেটিভ করলে মাইনাস হবে, সেটা প্লাস হয়ে যাবে অবশ্য। তো মাইনাস এপসাইলন বাই কেটি ডেরিভেটিভ করলে এপসাইলন বাই কেটি স্কয়ার হয়েছে, তাহলে এইটা হয়ে যায়। তাহলে এই জিনিসটা দাঁড়াচ্ছে তাহলে এটা।
তাহলে এবারে তুমি যদি অ্যাভারেজ এনার্জি এইটাকে ক্যালকুলেট করো, তো kt স্কয়ার del ln z বাই del t, তাহলে kt স্কয়ার কেটে চলে গেল, তাহলে এপসাইলন ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই kt বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই kt, তোমরা এটা তুমি বলতে পারো এপসাইলন বাই ই টু দি পাওয়ার এপসাইলন বাই kt মাইনাস 1। হারমোনিক অসিলেটরে কি ছিল না, এপসাইলনটা বেসিক্যালি এইচ নিউ ছিল। দেখো উত্তরটা তাই ছিল, এইচ নিউ বাই টু দি পাওয়ার এইচ নিউ বাই kt মাইনাস 1 ছিল। মানে একদম হারমোনিক অসিলেটরের মতোই প্রবলেম, শুধু হারমোনিক অসিলেটর না বলে দিয়ে শুধু বলে দিই কি ইকুইপেশন এনার্জি লেভেল, তার জন্য তোমার এনার্জিটাকে ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে, বোঝা গেল? সে হয়তো আছে মানে ক্লাসে নেই, কিন্তু আমাকে ওই মানে হোয়াটসঅ্যাপে ভুল ভুল টুল করে পাঠিয়েছিল আর কি। আমি বলেছিলাম না এটা ভুল হয়েছে, তারপর তার কি করে করতে হবে সে বুঝতে পারছে না, তখন আমি বললাম ক্লাসে বলে দেবো, ক্লাসে হয়তো নেই। ঠিক আছে তো? এটা পড়েছে না 10 ইয়ার্সে? 10 ইয়ার্সে একবার পড়েছে না? আর 10 ইয়ার্সে দেখেছো তো মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, তারপরে তোমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে তো অনেক কোশ্চেন পাবে, তুমি নিউমেরিক্যাল মেথডে তেমন তো কোনো কোশ্চেন পাবে না 10 ইয়ার্সে। হ্যাঁ, সেটা তো আমি খুব যত্ন করে ধীরে ধীরে করিয়ে দিয়েছি। এটা ভালো করে ক্লাস নোটগুলো ভালো করে পড়বে, আর বইয়ের করসপন্ডিং জায়গাগুলো আমি ভালো করে পড়তে বলি কি তোমাকে, সেগুলো কিন্তু ভালো করে পড়বে। হ্যাঁ, আর এটা ইয়েতে কোয়ান্টামে আমি যা পড়িয়েছি সেইটুকু ভালো করে রেডি করবে, তাহলেই তোমার অনেক হয়ে যাবে। হ্যাঁ, এবার ওই যে সামান্য একটুখানি জিনিস বাকি আছে, তার যে ভিডিওগুলো দিয়ে দিয়েছি সেগুলো একবার দেখে নেবে, আর তার আবার কিছুটা পোর্শন আজকে আমি তোমাকে বলেও দিচ্ছি আর কি। হুম, আচ্ছা দেখো তাহলে, তাহলে আজকে যেটা আমি করব সেটা হচ্ছে তোমার মানে সিলেবাসে যেভাবে আছে আর কি, তাতে তোমার আচ্ছা আমি মানে কোভ্যালেন্ট বন্ডিং এর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আগের দিন বলে দিয়েছিলাম যদিও, তোমার লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালটা। হুম, ধরো মানে কোভ্যালেন্ট বন্ডিং, তো ভ্যালেন্স বন্ড থিওরি কি মলিকুলার অরবিটাল থিওরি তুমি জানো, মানে আমি বেসিক্যালি করবো যেটা এলসিএও এমও ট্রিটমেন্ট অফ H2 প্লাস। এলসিও এমও ট্রিটমেন্ট অফ H2 প্লাস, এইটা ঠিক আছে? এইটা হচ্ছে আমরা বেসিক্যালি শুরু করছি। আচ্ছা দেখো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে আগের দিন যখন লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল করেছিলাম, তখন আমি যেটা করেছিলাম যে কতকগুলো ধর কোন একটা ইয়ে আছে হার্মিশন অপারেটর, যার মূলত হ্যামিল্টনিয়ান অপারেটর, তার যে ওয়েভ ফাংশনগুলো ইউজুয়ালি তারা অর্থোনর্মাল সেট তৈরি করে, তাদের লিনিয়ার কম্বিনেশন নিয়ে আমি একটা ট্রায়াল ফাংশন তৈরি করেছিলাম। সেই ট্রায়াল ফাংশনটাকে দিয়ে আমি এনার্জি ফাংশনালটাকে তৈরি করে সেই এনার্জি ফাংশনালটাকে ওই কম্বাইনিং কোএফিসিয়েন্টের রেসপেক্টে ডেরিভেটিভ করে ওটাকে মিনিমাইজ করেছিলাম, করে একটা সেকুলার ডিটারমিনেন্ট পেয়েছিলাম। আচ্ছা এবারে যখন তুমি এই লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস করবে, তখন তোমাকে যেটা করতে হচ্ছে যে অ্যাটমিক অরবিটালের লিনিয়ার কম্বিনেশন নিতে হচ্ছে। মানে যে এলসিএও মানে হচ্ছে তোমার এলসিএও মানে তোমার বেসিক্যালি লিনিয়ার কম্বিনেশন। আমি আগের দিনও লিনিয়ার কম্বিনেশন নিয়েছি, কিন্তু সেটা অ্যাটমিক অরবিটাল নেসেসারিলি নয়। হ্যাঁ, সেটা জাস্ট যে কোনো একটা হ্যামিল্টনের আইগেন ফাংশন তার লিনিয়ার কম্বিনেশন হিসেবে যে কোনো ট্রায়াল ফাংশনকে তুমি লিখতে পারো আর কি। তাহলে এখানে হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস তুমি নিচ্ছ। লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটাল মানে তুমি ধরো একটা লেসে একটা ওয়েভ ফাংশন তৈরি করবে, যে ওয়েভ ফাংশনটাকে তুমি ধরো এইরকম ভাবে লিখছো, এই ধরো c1 phi1 প্লাস c2 phi2 প্লাস ডট 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 প্লাস ধরো
তোমার CN, phi n এরকম একটা করে তুমি জাস্ট যেটা তৈরি করছো সেটা হচ্ছে একটা মানে রেজাল্টেন্ট ফাংশন তৈরি করছো সেটা হচ্ছে সাই। আর এইখানে বা এটাকে শর্ট হ্যান্ড নোটেশনে তুমি লিখতে পারো সামেশন ওভার y ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত গেছে সি আর এই কোএফিসিয়েন্ট গুলো না CR1 CR2 CRN এইরকম ভাবে লিখি তাহলে CRI phi i আমি এইরকম ভাবে লিখছি। তাহলে এইখানে এই যে phi i গুলো এরা সব হচ্ছে অ্যাটমিক অরবিটাল আর যে সাই আটটা তৈরি হলো এটা বেসিক্যালি হচ্ছে মলিকুলার অরবিটাল। আচ্ছা এবারে এইখানে তোমার এই যতগুলো তুমি এরকম অ্যাটমিক অরবিটাল নিয়েছো ততগুলো মলিকুলার অরবিটাল তৈরি করবে সেই জন্য আমি এখানে ওই একটা ইন্ডেক্সিং আর রেখে দিয়েছি। মানে আমি যখন আগের দিন লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল করেছিলাম দেখবে সেখানে C11 C12 আর C21 C22 এরকম দুটো ফাংশন তুমি পেয়েছিলে আর কি CR1 CR2 CRN এরকম ভাবে লিখছি আর কি। মানে বেসিক্যালি হচ্ছে যে তুমি আগের দিন খেয়াল করে দেখা যে সেকুলার ডিটারমিনেন্টটা তৈরি হলো আমি দুটো ফাংশন নিয়ে ট্রাই করেছিলাম বলে কথা সেকুলার ডিটারমিনেন্ট যেটা তৈরি হয়েছে সেখানে সেটা তোমার এর কোয়াড্রেটিক ইকুয়েশন দিচ্ছিল। এর দুটো ভ্যালুর জন্য তুমি দুটো সেট অফ কম্বাইনিং কোএফিসিয়েন্ট পেয়েছিলে এবং সেখান থেকে দুটো তুমি ট্রায়াল ফাংশন পাচ্ছিলে। এখানেও তুমি যদি এনটা অ্যাটমিক অরবিটাল তাহলে লিনিয়ার কম্বিনেশন নাও তাহলে এনটা মলিকুলার অরবিটাল তুমি পেতে পারবে আর কি। if we take linear combination of n atomic orbitals then we get n molecular orbitals. যদি আমি n atomic orbital নিই তাহলে সেখান থেকে আমি n molecular orbitals হচ্ছে পেতে পারবো। ঠিক আছে এটা এবং এই আটটাও ঠিক একই রকম ভাবে ওই মানে 1 2 3 4 করে আপ টু r পর্যন্ত যেতে পারবে আর কি। ঠিক আছে আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে এই যে অ্যাটমিক অরবিটাল গুলো লিনিয়ার কম্বিনেশন নিচ্ছি এই অ্যাটমিক অরবিটাল গুলো লিনিয়ার কম্বিনেশন নিয়ে তোমার ঠিক ঠিক করে বন্ডিং পেতে গেলে কতগুলো কন্ডিশন তোমাকে স্যাটিসফাই করতে হবে। কন্ডিশনস অফ এলসিএও দেখবে এটা তোমার ইনঅর্গানিকের যে বই পড়েছো সেখানে তোমার পরিষ্কারভাবে লেখা আছে কন্ডিশনস অফ এলসিএও হচ্ছে বলা হয় ইওএস কন্ডিশন তাই তো মনে আছে ইওএস কন্ডিশন। আচ্ছা ই হচ্ছে এই যে প্রথম কন্ডিশনটা কি ই কন্ডিশন মানে এনার্জি কন্ডিশন। এনার্জি কন্ডিশন কি বলে না বলছে যে পার্টিসিপেটিং বা লিনিয়ার কম্বিনেশন যাদেরকে তুমি নিচ্ছ আর কি participating atomic orbitals must be of comparable energy মানে সেম অর কম্পারেবল এনার্জি অর্থাৎ এনার্জিটা খালি অনেকটা আলাদা যদি হয় তাহলে কিন্তু সেটা চলবে না। আচ্ছা 2 নম্বর হচ্ছে ও ওভারল্যাপ কন্ডিশন। ওভারল্যাপ কন্ডিশন বলছে কি না তোমার তাদের হচ্ছে তোমার ওই মানে কনসিডারেবল ওভারল্যাপ থাকতে হবে আর কি দ্য কম্বাইনিং atomic orbitals must overlap to a considerable extent. আর 3 নম্বর হচ্ছে এস মানে সিমেট্রি কন্ডিশন। সিমেট্রি কন্ডিশন বলছে যে ওই অ্যাটমিক অরবিটাল তাদের প্রপার সিমেট্রি থাকতে হবে। অ্যাটমিক অরবিটাল মাস্ট হ্যাভ
প্রপার সিমেট্রি। মানে এগুলো গ্রুপ থিওরি থেকে তুমি বুঝতে পারবে যে যখন তুমি এমও কনস্ট্রাক্ট করবে, যে কোনো অ্যাটমিক অরবিটাল তুমি জুড়ে দিয়ে তুমি কিন্তু এমও কনস্ট্রাক্ট করতে পারবে না। সেখানে ওই প্রপার সিমেট্রির যে অ্যাটমিক অরবিটালগুলো তারা মানে ওভারল্যাপ করেই হচ্ছে, বা তারা তাদের লিনিয়ার কম্বিনেশন নিয়েই তোমাকে হচ্ছে এমওটা তৈরি করতে হবে। তার মানে এই তিনটে কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করতে হবে তোমার এলসিওটাকে সাকসেসফুল হওয়ার জন্য। ঠিক আছে? এই যে ব্যাপার। আচ্ছা, এবারে তুমি যখন এলসিও এমও ট্রিটমেন্ট পর H2+ তুমি বলছো, কেন আমি H2+টাকে টার্গেট করলাম? তাহলে যে সিম্পলেস্ট পসিবল মলিকুলার আয়ন যেটা, মলিকুল বলো বা মলিকুলার আয়ন বলো, সেটা হচ্ছে তোমার H2+। আর এখানে কি হচ্ছে, মাত্র একটা ইলেকট্রন আছে, দুটো নিউক্লিয়াস আছে, তাহলে একটা ইলেকট্রন আছে। তোমার এখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে নিউক্লিয়াস আছে, আর মাত্র একটা ইলেকট্রন আছে কোন একটা জায়গায় ধরো। মানে তুমি হাইড্রোজেন অ্যাটম প্রবলেম তো সলভ করতে পারো। এবারে মলিকুলে যখন তুমি চলে গেলে, দ্য সিম্পলেস্ট পসিবল যেটা হতে পারে আর কি, এইটা একটা হাইড্রোজেন অ্যাটম, এটা ধর একটা আর একটা হাইড্রোজেন অ্যাটম, মানে নিউক্লিয়াস আছে, হাইড্রোজেন একটা নিউক্লিয়াস, এটা হাইড্রোজেন আর একটা নিউক্লিয়াস, তাদের মধ্যে একটা সেপারেশন আছে, ধরে নাও সেটা ফর দ্য টাইম বিং ধরে নাও RAB। আচ্ছা, এবারে এই যে ইলেকট্রনটা আছে, এই যে ইলেকট্রনটা হচ্ছে এইটা, একটা ইলেকট্রন আছে, সেটা হচ্ছে এইটা, মানে 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 এইটা মানে হুইচ হ্যাজ টু নিউক্লিয়াই বাট অনলি ওয়ান ইলেকট্রন। মানে ইভেন যদি তুমি হাইড্রোজেনও কনসিডার করতে, তাহলে কিন্তু তার দুটো ইলেকট্রন থাকতো। তাহলে ইলেকট্রনটা এখানে আছে, অবভিয়াসলি এইখানে একটা দূরত্ব ধরে নাও RA, এই দূরত্ব ধরে নাও তোমার RB। কত করে ডিস্টেন্স বলে দিলাম। আচ্ছা, এবারে এই যে প্রবলেমটা তুমি কনসিডার করছো H2+, এই H2+ এই প্রবলেমটা কি জানো তো? মানে একটা হচ্ছে তো লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটাল দিয়ে তুমি সলভ তো করতে পারবেই, কিন্তু এটাকে আবার এক্সাক্টলিও সলভ করা যায়। মানে মানে দিস প্রবলেম ক্যান বি সলভ এক্সাক্টলি, কিন্তু এক্সাক্ট সলিউশনটা একটু কমপ্লিকেটেড। মানে এক্সাক্ট সলিউশন তৈরি করার সময় এটা তোমার অন্য রকমের কি বলবো, অন্য রকমের কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতে হয় আর কি। মানে ইলেকট্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে এই প্রবলেমগুলোকে এক্স্যাক্টলি সলভ করতে হয় আর কি। হ্যাঁ, মানে তুমি চাইলে সলভ করতে পারো, কিন্তু ওই বললাম সলিউশনটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে তারপর সলভ করতে। দিস প্রবলেম ক্যান বি সলভ এক্স্যাক্টলি ইউজিং ইলেকট্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এবার ইলেকট্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা তো খুব বেশি কমফোর্টেবল না। তোমরা কার্টেসিয়ান না হলে পোলার, এই দুটো জানো। হ্যাঁ, কিন্তু একদম ইলেকট্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম তুমি কিন্তু কমফোর্টেবল নয়, কিন্তু সলিউশনটা খুব একটা সহজ সেরকম না, কিন্তু এটা ক্যান বি সলভ এক্স্যাক্টলি ইউজিং ইলেকট্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। যেন হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন এক্স্যাক্টলি সলভ করতে পারা যায়, ঠিক আছে, কঠিন হোক বা যাই হোক, কিন্তু এক্সাক্ট সলিউশন সম্ভব। ঠিক একই রকম ভাবে এই পার্টিকুলার প্রবলেমটা কিন্তু এক্সাক্ট সলিউশনটা কিন্তু সম্ভব। হ্যাঁ, এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর আর দিস ক্যান বি ইজিলি সলভ approximately using linear combination of atomic orbitals or using linear ভেরিয়েশন প্রিন্সিপাল। এটা আবার লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল দিয়ে বা এলসিও দিয়ে সেটাকে আবার এক্স্যাক্টলি সলভ করা যায়। সেখানে কম্পারিজন ইজ পসিবল। মানে আমার অ্যাপ্রক্সিমেট সলিউশন আর এক্সাক্ট সলিউশন, এই কম্পারিজনটা তুমি করতে পারবে আর কি। মানে ইট ইজ পসিবল টু চেক আর কি। ইট ইজ করে আমি করবো ডেকে বেসিক্যালি চেক করবো। ইট ইজ পসিবল টু চেক দ্য ভ্যালিডিটি অফ দ্য approximate মেথড। এই যে এলসিও একটা অ্যাপ্রক্সিমেট মেথড কিন্তু, হ্যাঁ, এই অ্যাপ্রক্সিমেট মেথডটা
জাস্ট কতটা মানে ভ্যালিড আর কি, যে ভ্যালিডিটি চেক করার কিন্তু একটা সুযোগ তুমি পাচ্ছ এটা। এবং যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে, দেখো তুমি যখন মানে অ্যাটম থেকে মানে হাইড্রোজেন অ্যাটম থেকে পলি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে গিয়েছিলে, তাহলে তুমি দেখবে ওভারঅল ইলেকট্রনিক কনফিগারেশন লেখার সময় তোমার ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যে অরবিটাল গুলো আছে সেইগুলোকে ব্যবহার করেই তুমি অ্যাকচুয়ালি মানে একটা ওভারঅল ওয়েভ ফাংশন ফর পলি ইলেকট্রন অ্যাটম তুমি জাস্ট বের করার চেষ্টা করছো। এখানে ঠিক একই রকম হবে যে আমি জাস্ট হাইড্রোজেন H2 প্লাসের জন্য যে মলিকুলার অরবিটাল গুলোকে পেলাম, সেই মলিকুলার অরবিটাল গুলোকে আমি ব্যবহার করব তোমার ওই অন্যান্য মানে দেখো অ্যাটমিক অরবিটাল কাকে বলে? ওয়ান ইলেকট্রন অ্যাটম বা আয়ন, যেটা হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম, তার যে ওয়েভ ফাংশন সেগুলো তো অ্যাটমিক অরবিটাল। ঠিক একই রকম ভাবে H2 প্লাস যেটা ওয়ান ইলেকট্রন মলিকুলার আয়ন, যেটা তার যে করসপন্ডিং ওয়েভ ফাংশন গুলো সেগুলো হচ্ছে তোমার মলিকুলার অরবিটাল। এবার সেই মলিকুলার যেমন অ্যাটমিক অরবিটাল পেলে সেখান থেকে পলি ইলেকট্রন এক্সটেনশন কেমন ভাবে তুমি করতে পারবে, এখানেও ঠিক একই রকম ভাবে তুমি এ করে মানে H2 প্লাসের ক্ষেত্রে যে এমও গুলো পেয়ে গেলে সেই এমও গুলোকে তুমি অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারবে তুমি ওই পলি ইলেকট্রন যে মলিকুল তাদের অ্যাকচুয়ালি ওয়েভ ফাংশন ব্যক্তি তৈরি করার ক্ষেত্রে আর কি। হুম মানে এই যে এক্ষেত্রে যেটা হচ্ছে এই যে ওয়ান ইলেকট্রন এমও আর কি, এটা একটা ব্যাপার। আর হচ্ছে এই ওয়ান ইলেকট্রন এমওস ক্যান বি used to construct the electronic structure of complex ions or molecules. এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা এখানে দেখো একটা জিনিস, যে হ্যামিল্টনিয়ান অপারেটরটা যখন তুমি দেখবে, এটা যে হ্যামিল্টনিয়ান অপারেটর সেটা তো সবই দিয়ে লাগবে। হ্যামিল্টনিয়ান অপারেটরের মধ্যে কি আছে দেখো, আমি পলি ইলেকট্রন অ্যাটমের জন্য বা পলি ইলেকট্রন মলিকুলের জন্য আমি আগের দিন করে দিয়েছিলাম যে কেমন করে অ্যাকচুয়ালি হ্যামিল্টনিয়ানটাকে কনস্ট্রাক্ট করতে হয়। দেখো এক্ষেত্রে নিউক্লিয়াস আছে দুটো। হ্যাঁ তোমার হুম হুম আচ্ছা মানে আমি প্রথমে এইটা করতে পারি যে প্রথম যে নিউক্লিয়াস ধরো এ, তার কাইনেটিক এনার্জি থাকবে। ২ নম্বর নিউক্লিয়াস তার কাইনেটিক এনার্জি থাকবে। যে ইলেকট্রনটা আছে তার কাইনেটিক এনার্জি থাকবে। প্লাস হচ্ছে এই নিউক্লিয়াস নিউক্লিয়াস রিপালশন থাকবে। তোমার ইলেকট্রনের সঙ্গে তোমার ধরো যে মানে ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের একটা অ্যাট্রাকশন থাকবে, সেটাকে VA নাম দিচ্ছি। প্লাস এই ২ নম্বর বি নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের আরেকটা অ্যাট্রাকশন থাকবে। এখানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের কিন্তু কোনো জায়গা নেই। সরি এটা ভি। এটা আমি ভিবি বললাম এটা। তো এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ফর দ্য ফার্স্ট নিউক্লিয়াস, এটা কাইনেটিক এনার্জি ফর দ্য সেকেন্ড নিউক্লিয়াস, এটা কাইনেটিক এনার্জি ফর দ্য ইলেকট্রন, এটা পোটেনশিয়াল এনার্জি অফ রিপালশন বিটুইন এ নিউক্লিয়াস অ্যান্ড দ্য বি নিউক্লিয়াস। ভি এটা হচ্ছে এ নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে হচ্ছে আকর্ষণটা। আর এইচ বিটা হচ্ছে এর মধ্যে তোমার ভিবিটা হচ্ছে বি নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে তোমার আকর্ষণটা। আচ্ছা এবারে আন্ডার বিও অ্যাপ্রক্সিমেশন, হ্যাঁ এটা হচ্ছে আন্ডার বিও অ্যাপ্রক্সিমেশন, আন্ডার বর্ন-অপেনহেইমার অ্যাপ্রক্সিমেশন। আন্ডার বর্ন-অপেনহেইমার অ্যাপ্রক্সিমেশন নিউক্লিয়াস গুলোকে স্টেশনারি ধরে নেওয়া হয় বলে এই কাইনেটিক এনার্জি ফর দ্য নিউক্লিয়াস সেগুলো অ্যাকচুয়ালি 0 ধরে নিতে হয়। সেখানে যেটা দাঁড়ালো এটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি পার্টটা থাকবে, ভি এবি একটা পার্ট থাকবে। মানে আমি এইটাকে মানে ভি এবিটা শেষে লিখি। ভি একটা পার্ট রইলো মানে ওই নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের একটা অ্যাট্রাকশন রইলো, নিউক্লিয়াস বি এর সঙ্গে ইলেকট্রনের অ্যাট্রাকশন রইলো, আর এবি একে অপরের মধ্যে রিপালশনটা রইলো আর কি এটা। আর এবারে এইটাকে যদি তুমি লেখো তাহলে সেটা হবে কত, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু ডেল ইথা স্কোয়ার, এটা কাইনেটিক এনার্জি ফর দ্য ইলেকট্রন হলো, প্লাস এটা হয়ে যাচ্ছে তোমার হাইড্রোজেন নিউক্লিয়াস তাদের প্রোটনের চার্জ 1 আর 1 বলে ই স্কোয়ার বাই
4 পাই এপসাইলন 0 আর ও এটা তো অ্যাট্রাকশনটার কথা বলছি, তাহলে এটা মাইনাস ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর পরেরটা একই রকম ভাবে ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0, এটা আর এ, এটা হচ্ছে আর বি, আর লাস্টেরটা দুটো নিউক্লিয়াসের মধ্যে রিপালশনটা হচ্ছে ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর এ বি, এটা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন এবং 1 নম্বর এ নিউক্লিয়াস তাদের মধ্যে আকর্ষণ মাইনাস ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর এ, বি নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণটা হচ্ছে মাইনাস ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর বি, আর এ এবং বি নিউক্লিয়াস পারস্পরিক রিপালশনটা ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর এ বি, এটা। আর এবারে এই ধরনের প্রবলেম করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে কিন্তু অ্যাটমিক ইউনিট করে নিতে হয়। কিন্তু অ্যাটমিক ইউনিট এই মাস অফ দ্য ইলেকট্রনটাকে 1 ধরে নিতে হয়, চার্জ অফ দ্য ইলেকট্রনকে 1 ধরে নিতে হয়, আর তোমার আর কি আছে এখানে এগুলোই। আর যেটা তোমার মানে মাস অফ দ্য ইলেকট্রন 1, ইলেকট্রনের চার্জ 1 ধরে নিতে হয়। আর পরবর্তীকালে তুমি দেখবে যে ধরো লেন্থ যদি তুমি ক্যালকুলেট করো তাহলে বোর রেডিয়াসটাকে জাস্ট 1 ধরতে হয়, মানে বোর রেডিয়াস a0 সেটাকে 1 ধরতে হয়। তারপরে অ্যাঙ্গুলার মোমেন্টাম ধরলে h cosটাকে তোমার 1 ধরতে হয়, এটসেট্রা, এটসেট্রা। এটা যাকগে আমার এই পার্টিকুলার কেসে মাস অফ দ্য ইলেকট্রনকে 1 ধরে নাও আর এটাকে তুমি যদি 1 ধরে নাও এইটা, হ্যাঁ? তাহলে আল্টিমেটলি যেটা দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার, আর অবশ্যই এটা আমি এসআই এ করছি তাই সিজিএস এ করলে 4 পাই এপসাইলন 0 যেটা সেটাকেও তোমার জাস্ট না নিতে পারো আর কি, এরকম ব্যাপারটা আর কি। ঠিক আছে? যাকগে, তাহলে অ্যাটমিক ইউনিটে তুমি যদি করতে চাও তাহলে এটাকে করে নাও, মানে হ্যামিল্টনিয়ান যেটা আন্ডার বি অ্যাপ্রক্সিমেশন হচ্ছে মাইনাস হাফ ডেল স্কয়ার হলো, আচ্ছা মাইনাস 1 বাই আর, মানে অ্যাকচুয়ালি এটা আমি এসআই এ করেছি তাই, যদি সিজিএস এ করতাম না তাহলে এই 4 পাই এপসাইলন 0 পার্টটা তো থাকতো না, ই স্কয়ার মাইনাস ই স্কয়ার বাই আর শুধু তুমি লিখতে পারতে, মানে এটা হচ্ছে এসআই এ করলে, মানে ইন সিজিএস যদি তুমি করো, ইন সিজিএস এ তো এটা বইয়ের সাথে মেলাতে পারবে, তাহলে মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ডেল অফ দ্য ইলেকট্রন তার স্কয়ার মাইনাস ই স্কয়ার বাই আর এ মাইনাস ই স্কয়ার বাই আর বি প্লাস ই স্কয়ার বাই আর এ বি, তো এটা তাহলে সেটাকে তুমি জাস্ট সহজ করে দিও, মাইনাস 1 বাই আর এ করে দাও, এটা মাইনাস 1 বাই আর বি করে দাও, প্লাস 1 বাই আর এ বি করে দাও, মানে জাস্ট আন্ডার বি অ্যাপ্রক্সিমেশন এইচ টু প্লাসের জন্য যে হ্যামিল্টনিয়ানটা, এই হ্যামিল্টনিয়ানটাকে তুমি এই রকম ভাবে লিখলে ইন দ্য অ্যাটমিক ইউনিট, ঠিক আছে? এটা আর সিজিএস এ তাহলে এটা হচ্ছে অ্যাটমিক ইউনিট ইউজ করছো, অ্যাটমিক ইউনিট করছো, আর সিজিএস সিস্টেম ইউজ করছো, তাহলে আর ওইগুলোকে ব্যবহার করতে হচ্ছে না। এবারে যদি দেখো তুমি পুরো ফেঁদে লেখো তাহলে কি হচ্ছে, ওই যে করসপন্ডিং কনস্ট্যান্ট পার্টগুলো তুমি থ্রু আউট বয়ে বেড়াবে। অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে 1 বাই আর এ, 1 বাই আর বি আর 1 বাই আর এ বি, বাকি যে পার্টগুলো আছে সেগুলো তোমার প্যারামিটার হিসেবে তুমি রেখে দাও, থ্রু আউট তুমি বয়ে বেড়াতে পারো, অথবা শেষে তোমার প্রয়োজন মতো তুমি ঢুকিয়ে দেবে আর কি। সমস্যা কিছু হবে না। তো ভালো। আচ্ছা এবারে তাহলে এটা হচ্ছে হ্যামিল্টনিয়ানটা হলো। আচ্ছা এবারে আমি যখন এমও কনস্ট্রাক্টটাকে করব বা লিনিয়ার কম্বিনেশন নিচ্ছি কাদের মধ্যে, দেখো এই যে সাই যেটা তৈরি করব আমি, হ্যাঁ, যেটাকে আমি জাস্ট মলিকুলার অরবিটাল বলে দাবি করছি আর কি, এইটা আমি লিনিয়ার কম্বিনেশন নেব সিএ ফাই এ প্লাস ধরো সিবি ফাই বি, যেখানে ফাই এটা হচ্ছে বেসিক্যালি হাইড্রোজেন, মানে এর জন্য তোমার 1s অরবিটাল, এটা বেসিক্যালি 1s অরবিটাল ফর এইচ এ, আর ফাই বিটা হচ্ছে 1s অরবিটাল ফর এইচ বি। এটা কত হয় না 1 বাই পাই এ জিরো তার কিউব তার স্কোয়ার রুট ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো, এটা হয়। আর এ জিরোকে তুমি 1 করে নিচ্ছ তাহলে 1 বাই রুট পাই ই টু দি পাওয়ার মাইনাস আর এ, এরকম টাইপের দেখতে হবে অ্যাটমিক ইউনিটে। আর এটাও ঠিক একই রকম ভাবে, মানে বি এর জন্য যে 1s অরবিটাল যেটা 1 বাই রুট ওভার অফ পাই এ জিরো তার কিউব ই টু দি পাওয়ার মাইনাস আর বি বাই এ জিরো
সেটা হয়ে যাচ্ছে অ্যাটমিক ইউনিটে 1/π - RB। এটা যে ফাই এ আর ফাই বিটা এটা হয়ে গেল। হুম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার, দেখো লিনিয়ার কম্বিনেশন যখন তুমি নিচ্ছ, সি আর সিবি হচ্ছে কম্বাইনিং কোফিশিয়েন্ট, আর তুমি যেটা যে দুটো অ্যাটমিক অরবিটাল ব্যবহার করলে সেটা বেসিক্যালি হাইড্রোজেন, মানে এ নিউক্লিয়াস, মানে মানে এইচ এ যেটা তার 1s অরবিটাল, আর এইচ বি যেটা তার 1s অরবিটাল। এটা লিনিয়ার কম্বিনেশন তুমি দিলে তো ভালো। তাহলে এবারে তুমি যদি এইটাকে নিয়ে তুমি যদি মানে ক্যারি আউট লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল, আমি লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল কেমন করে ক্যারি আউট করতে হয় দুটো ফাংশন ধরে, আমি আগের দিন ডিটেল অঙ্কটাকে কষে দিয়েছি। এবার সেইখান থেকে আলটিমেটলি যেটা পাওয়া যায় সেটা কি না, সেকুলার ডিটারমিনেন্ট। সেকুলার ডিটারমিনেন্টটা কেমন দেখতে হলো, সেকুলার ডিটারমিনেন্ট মনে করে দেখো যে একটা 2/2 ডিটারমিনেন্ট, যেহেতু দুটো অ্যাটমিক অরবিটাল লিনিয়ার কম্বিনেশন নেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমার H11 মাইনাস ES11, তাহলে এখানে আমি লিখছি HAA মাইনাস ESAA, HAB মাইনাস ESAB, HBA মাইনাস ESBA, HBB minus ESBB, this is actually equal to 0। ঠিক আছে, এটা মানে জাস্ট আগের দিনে ওই H11 minus ES11, H12 minus ES12, H21 minus ES21, H22 minus ES22 করেছিল। এখানে 1 আর 2 নাম না দিয়ে যেহেতু আমি AB নাম দিয়েছি, সেটা এইরকম ভাবে, যেখানে তোমার এই যে এইচ এটা হচ্ছে তোমার বেসিক্যালি এই ফাই এ, এই যে হ্যামিল্টনিয়ান অপারেটরটা বলে দেওয়া হয়েছে আন্ডার পি অ্যাপ্রক্সিমেশন, এইটা ফাই এ এই ম্যাট্রিক্স এলিমেন্ট, এই এবিটা হচ্ছে ফাই এ হ্যামিল্টনিয়ানটা আন্ডার বি অ্যাপ্রক্সিমেশন ইন্টু ফাই বি, এইচ বি এটা হচ্ছে ফাই বি এইচ বিও ফাই এ, এটা, আর ফাইনালি এইচ বিবিটা হচ্ছে তোমার ফাই বি এইচ আন্ডার বি অ্যাপ্রক্সিমেশন ফাই বি, এটা হলো। আর ওভারল্যাপ ইন্টিগ্রাল গুলো এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো, সেগুলো এরকম দেখতে। আর তোমার এস এটা হচ্ছে তোমার জাস্ট ফাই এ, এস এবিটা হচ্ছে ফাই এ ফাই বি, এস বি এটা হচ্ছে ফাই বি ফাই এ, আর এস বিবিটা হচ্ছে তোমার ফাই বি ফাই বি, এটা। আর একটা জিনিস এখানে দেখো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, এটা হ্যামিল্টনিয়ান ম্যাট্রিক্স এলিমেন্ট, এই তো তোমার এই যে হাইড্রোজেন মলিকুলার আয়নের জন্য হ্যামিল্টনিয়ানটা আছে, হ্যাঁ এইচ বিও। তুমি আগের দিন ছিলে, আগের দিন ক্লাস করোনি তো, না করেছিলে? আগের দিন ক্লাস না করলে হবে না, মানে আগের দিন ক্লাস না করলে আগের দিন ক্লাসটা পড়ে নাও, আগের দিন এইসব করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে তোমার ধরো যদি মানে এখানে দুটো ফাংশনস আছে, একটা এ আর বি, হ্যাঁ এই এ আর বি যদি হয় তাহলে এটা বলে হ্যামিল্টনিয়ান ম্যাট্রিক্স এলিমেন্ট আর কি। হ্যাঁ, তুমি যখন এই লিনিয়ার, এই যে বলছো না ক্যারি আউট লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল, এই লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল দুটো ফাংশন ধরে লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল করলে যে এই টাইপের ইকুয়েশনটা কি করে আসে, সেটা আমি আগের ক্লাসে করিয়ে দিয়েছিলাম। কি রে, করিয়ে দিয়েছিলাম তো নাকি পরীক্ষা? হ্যাঁ, করে সেখানে আমরা শুধু এবি উল্লেখ না করে 1 2 উল্লেখ করেছিলাম, তাই না? H11 H12 H21 H22, তাহলে বুঝতে পারছো তো, তার সঙ্গে কম্পেয়ার করতে পারছো তো, মেলাতে পারছো তো। হুম, আগের দিনের ক্লাসটা করতে হবে কিন্তু, নাহলে বোঝা যাবে না। আর এবারে দেখো একটা জিনিস, যে যেহেতু তোমার
phi a and phi b are equivalent এবং and h bio এইটা is Hermitian তাহলে সার্টেনলি এই এইচ এ আর এইচ বিবি তারা সমান হবে অ্যান্ড এইচ এ বি ইকুয়াল টু এইচ বি এ হবে আর এস এ আর তোমার এস বিবি এইটাকে তুমি জাস্ট ওয়ান করতে পারো যে ইফ ফাই এ অ্যান্ড ফাই বি আর নর্মালাইজ এবং আমি নর্মালাইজই নিয়েছিলাম এটাকে এখানে যেটা যে ফাংশনটাকে ধরেছিলাম এটা কিন্তু নর্মালাইজড ওয়েভ ফাংশন হ্যাঁ সেখানে এখানে ইফটা লেখার দরকার নেই অ্যাজ লিখে দিই যেহেতু যে ওয়ান এস অরবিটাল গুলো নর্মালাইজড ওয়েভ ফাংশন আমি স্টার্ট করেছিলাম সেই জন্য এরা বেসিক্যালি নর্মালাইজড বলে এস এ এস বিবি সেটা অ্যাকচুয়ালি ওয়ান হয়ে গেল আর এস এ বি ইকুয়াল টু এস বি এ ইকুয়াল টু আমি এস বলছি যে এসটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ওভারল্যাপ ইন্টিগ্রাল দেখে জাস্ট বলছি ওভারল্যাপ ইন্টিগ্রাল মানে যদি আজকে একই অরবিটালে দুটো ফাংশনস হতো তারা অর্থগোনাল হয়ে যাওয়ার জন্য এটা জিরো হতো কিন্তু এখানে যেহেতু ওয়ান এস অরবিটাল গুলো হচ্ছে দুটো ডিফারেন্ট নিউক্লিয়াসের উপরে আছে সেখানে তাদের মধ্যে একটা ওভারল্যাপ থাকতে পারে সেই ওভারল্যাপটা হচ্ছে তোমার এস সেটা হচ্ছে ওভারল্যাপ ইন্টিগ্রাল ঠিক আছে এইটা আচ্ছা এবারে এইটা যদি হয়ে যায় তাহলে দেন দ্য সেকুলার ডিটারমিনেন্ট রিডিউসেস টু the secular determinant reduces to এইচ এ এ মাইনাস ই এস এস এটাকে আমি ওয়ান করে দিয়েছি এইচ এ বি মাইনাস ই এস করে দিলাম কারণ এস এ বি ইকুয়াল টু আমি এস লিখে দিয়েছি আর এবারে এইচ বি এ যেটা ছিল আমি এটাকে এইচ এ বি লিখছি মাইনাস এস আর এইটা হচ্ছে এইচ আবার বিবির বদলে এইচ এ লিখছি মাইনাস ই দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো এটা ভালো তাহলে এবার এটা কি এটা হচ্ছে একটা ইয়ের কোয়াড্রেটিক ইকুয়েশন ইয়ে যদি কোয়াড্রেটিক ইকুয়েশন হয় তাহলে তুমি যেটা করবে এটাকে জাস্ট সিম্পলি এ করো মানে এক্সপান্ড করা মানে হচ্ছে তোমার এইচ এ এ মাইনাস ই তার স্কোয়ারটা এইটা মাইনাস 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 এদিকে চলে গেলে এটা হয়ে গেল এইচ এ বি মাইনাস ই এস তার স্কোয়ার হয়ে গেল সেখান থেকে এইচ এ এ মাইনাস ইটা তোমার হয়ে গেল প্লাস মাইনাস এইচ এ বি মাইনাস ইএস এটা হয়ে গেল সেখান থেকে তুমি জাস্ট ইটাকে যখন বের করবে এর দুটো ভ্যালু পাবে আর কি দিস গিভস এর দুটো ভ্যালু মানে এখান থেকে তুমি যেটা পাচ্ছ এর দুটো ভ্যালু একটা হচ্ছে ই ওয়ান ধরো ই ওয়ানটা হচ্ছে এইচ এ এ প্লাস এইচ এ বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এস একটা আর ই টুটা হয়ে যাচ্ছে এইচ এ এ মাইনাস এইচ এ বি বাই ওয়ান মাইনাস এস তাহলে আমি দুটো এনার্জি পেলাম এখন পর্যন্ত সেটা হচ্ছে এরকম দেখতে এটা ঠিক আছে আচ্ছা এবং তার মতো করে এবারে তুমি আসলে লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালে তুমি দেখো তাহলে কোএফিসিয়েন্ট ডিটারমাইনিং যে ইকুয়েশনস গুলো কোএফিসিয়েন্ট ডিটারমাইনিং ইকুয়েশন গুলো কেমন জানো তো মানে মনে আছে কিনা খেয়াল করো যে এই সেকুলার ডিটারমিনেন্ট লেখার আগে ছিল কি এই এইচ এ এ মাইনাস ই এস এ এ সি ওয়ান এইচ এ বি মাইনাস ই এস এ বি সি টু ইকুয়াল টু জিরো আর এইচ বি এ মাইনাস ই এস বি এ সি ওয়ান আর এইচ বিবি মাইনাস ই এস বিবি সি টু ইকুয়াল টু জিরো এরকম দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশন ছিল সেখান থেকে সেকুলার ডিটারমিনেন্টটা পেয়েছিল তাহলে এখানে মানে কোএফিসিয়েন্ট ডিটারমাইনিং যে ইকুয়েশনটা যদি এই 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 জায়গা থেকে তুমি লিখে ফেলো তাহলে কত হচ্ছে না এইচ এ এ মাইনাস ই সি এ প্লাস এইচ এ বি মাইনাস ই এস
ইন্টু সিবি ইকুয়াল টু 0 একটা, আর এইচ এ বি মাইনাস ইএস সিএ প্লাস এইচ এ মাইনাস ই সিবি ইকুয়াল টু 0। এইটা এই সাইমালটেনিয়াস ইকুয়েশন গুলো ছিল এই দুটো। এবারে তুমি এখানে কি করবে, পুট ইকুয়াল টু ই1 একবার পুট করো, পুট করে একটা সেট অফ কোএফিসিয়েন্ট তুমি পেয়ে যাবে। হ্যাঁ, আর একবার পুট ইকুয়াল টু ই2, সেখান থেকে একটা সেট অফ কোএফিসিয়েন্ট পেয়ে যাবে। আর এবারে যখন তুমি ইকুয়াল টু ই1টাকে পুট করবে, সেইখান থেকে যে কোএফিসিয়েন্ট গুলো তুমি পাবে সেটা হচ্ছে তোমার দুটোই হচ্ছে 1 বাই, মানে এখানে যে কোএফিসিয়েন্ট গুলো তুমি পেলে, ধরো আমি জাস্ট এইভাবে নামগুলো দিচ্ছি, এটাকে যে কোএফিসিয়েন্ট গুলো তুমি পেলে সেটাকে ধরো C1A একটা, যেটা 1 বাই রুট ওভার অফ 2 ইন্টু 1 প্লাস এস, আর C1B যেটা, সেটা হচ্ছে 1 বাই রুট ওভার অফ 2 1 প্লাস এস। মানে যখন এনার্জিটা ইকুয়াল টু 1 তখন সি এবং সিবির ভ্যালুগুলোকে আমি জাস্ট লিখছি C1A C1B এরকম ভাবে লিখছি। আর এর ক্ষেত্রে C1 এটা হবে 1 বাই রুট ওভার অফ 2 1 প্লাস এস, আর এখানে C1B টা হবে মাইনাস 1 বাই রুট ওভার অফ 2 ইন্টু 1 প্লাস এস। এইটা ঠিক আছে, এ দুটো হলো। তার মানে এটা দাঁড়াচ্ছে, দেখো যে নতুন এমও দুটো তৈরি হলো, একটা যদি সাই1 বলো, মানে এমওজ আর মানে আগেরটা তো এনার্জি বেরোলো, এগুলো হচ্ছে এনার্জি গুলো হলো। তাহলে এনার্জির করসপন্ডিং যে এমও গুলো হলো, একটা সাই1 একটা সাই2, সাই1টা হচ্ছে 1 বাই রুট ওভার অফ 2 ইন্টু 1 প্লাস এস ইন্টু 5A প্লাস 5B, আর সাই2 যেটা তৈরি হলো রুট ওভার অফ 2 ইন্টু 1 মাইনাস এস। এটা 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 একটু ভুল হয়েছে, এটা আচ্ছা এটা একটু ভুল হয়েছে, এটা এটা একটা মাইনাস আছে, হ্যাঁ এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস। হুম, তো সাই2টা হচ্ছে 1 বাই রুট ওভার অফ 2 ইন্টু 1 মাইনাস এস ইন্টু তোমার 5A মাইনাস 5B। দেখো এই যতখানি পার্ট আমি করলাম, এই পার্টটা বেসিক্যালি তোমার ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু ঠিক ঠিক যদি ইনঅর্গানিক কেমিস্ট্রি বই পড়ো, এটা কিন্তু মোটামুটি ভাবে করে দেওয়া থাকে। মানে মানে আরপি সরকার করে দেওয়া আছে, কিন্তু অসীম দাস বা এই টাইপের বইতে একটু ডিটেলে করে দেওয়া থাকে, তো সেখানে দেখবে জাস্ট এইরকম ভাবে এই লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল থেকে একদম কষে 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 তুমি এই জায়গাটাতে পৌঁছে দিতে পারবে। আমি কিন্তু আগে যে লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালটাকে পড়েছিলাম, সেখানে সেই রেজাল্ট গুলোকে এখানে কাজে লাগালাম। কাজে লাগিয়ে তুমি জাস্ট এই দুটো এমওর করসপন্ডিং এনার্জিটাকে পেয়ে যাচ্ছ, এবং তার করসপন্ডিং হচ্ছে তার মানে এমও গুলো পেয়ে যাচ্ছ আর কি, এইটা। আচ্ছা এবারে একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে HAA HAB এদের ভ্যালুগুলো কিন্তু বের করার তোমার দরকার আছে। মানে তবে তো তুমি অ্যাকচুয়ালি এনার্জিটাকে বের করতে পারবে। এখন তো আমি HAA বা HAB এই ভ্যালুগুলোকে জানি না। এই ভ্যালুগুলো কিন্তু তোমায় বের করতে হবে। হ্যাঁ? তাহলে ভ্যালুগুলোকে বের করে তারপরে তোমার অ্যাকচুয়ালি মানে কি বলবো? তবে তবে তুমি মানে এক্সাক্ট এনার্জিটা কি পাবে তুমি পেয়ে যাবে আরকি। আচ্ছা এবারে তুমি জাস্ট ইফ উই ইভালুয়েট, এগুলো তোমার লাগবে না। ইফ উই ইভালুয়েট HAA and HAB we get কি পাই? দেখো HA টা হয়ে যায় তোমার EH মাইনাস EAA, মানে সরি, মানে একটা আইসোলেটেড হাইড্রোজেন অ্যাটম তার এনার্জি, মাইনাস আমি একটা সিম্বল ইউজ করছি এপসাইলন AA প্লাস 1 বাই RAB একটা টার্ম, আর HAB টা হয়ে যাচ্ছে তোমার EH ইন্টু S মাইনাস এপসাইলন AB প্লাস 1 বাই RAB ইন্টু S, এইটা। আচ্ছা যেখানে তোমার যদি তুমি সেইভাবে দেখো, মানে এক সেকেন্ড, যেখানে এপসাইলন AA টা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার 5A
1/RB phi a, আর এপসাইলন এবিটা হচ্ছে তোমার এপসাইলন এবিটা হচ্ছে তুমি লিখবে phi a 1/RA phi b, এইটা। এবং এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করলে এটা দাঁড়ায় যেটা, সেটা হচ্ছে 1/R 1 minus e to the power minus 2R into 1 plus R, এইটা। এখানে R মানে এখানে আর এ বি আর কি, এটা। আর এইটা বেড়ে হচ্ছে 1 বাই, না এটা হচ্ছে আর এ, এটা হলো আর এ বিটা হয়ে যাবে, এপসাইলন এ বিটা হয়ে যায় হচ্ছে তোমার e to the power minus আর এ বি into 1 plus আর এ বি, এইটা হয় এটা। আর এস যে পার্টটা, এই যে ওভারল্যাপ ইন্টিগ্রাল এসটা, এটাকে ক্যালকুলেট করা যায়, সেটা e to the power minus আর এ বি into 1 plus আর এ বি প্লাস আর এ বি তার স্কোয়ার বাই হচ্ছে তোমার 3, এটা। এটা এবারে তুমি যদি এই ভ্যালুগুলোকে সব বসিয়ে টসিয়ে দাও এ করে, তো সেখান থেকে তুমি মানে দেখো, মানে বেসিক্যালি কি করলাম, আমি এনার্জিটাকে এখানে ক্যালকুলেট করেছিলাম, E1 আর E2 তুমি ক্যালকুলেট করেছিলে, মানে এটা হচ্ছে E1 আর E2। এবারে এইচ এ, এইচ এ বি এবং এস, তার ভ্যালুগুলোকে তুমি এক্সপ্লিসিটলি বের করে ফেলতে পারো। হ্যাঁ, এইচ এ, এইচ এ বি, এইগুলোকে তুমি জাস্ট এক্সপ্লিসিটলি বের করে ফেলতে পারলে, হ্যাঁ, তাহলে ইত্যাদিগুলোকে করে ফেলার পরে আলটিমেটলি তাহলে দিস গিভস, মানে আমি বেসিক্যালি এই যে এনার্জি এক্সপ্রেশনটা ছিল, হ্যাঁ, E1 আর E2, সেখানে এইচ এ আর এইচ এ বি আছে, এইচ এ এবং এইচ এ বির ভ্যালুগুলোকে জাস্ট বসাচ্ছি, বসালে উত্তরটা বেরোচ্ছে হচ্ছে E1টা হচ্ছে তোমার একটা আইসোলেটেড হাইড্রোজেন অ্যাটম, তার এনার্জি প্লাস হচ্ছে এ এবং বি দুটো নিউক্লিয়াস, তাদের মধ্যে রিপালশনটা, মাইনাস এপসাইলন এ এ প্লাস এপসাইলন এ বি বাই 1 প্লাস এস একটা পার্ট, আর E2টা হয়ে যাচ্ছে তোমার EH প্লাস 1 বাই আর এ বি মাইনাস এপসাইলন এ এ মাইনাস এপসাইলন এ বি ডিভাইডেড বাই হচ্ছে তোমার 1 মাইনাস এস। তো আলটিমেট এনার্জি গুলো কিন্তু তোমার এরকম দাঁড়াবে, ঠিক আছে, এই যে ব্যাপারটা। হুম, তাহলে এই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এনার্জিটা। হুম, তো দেখো এই প্রথম যে মানে দুটো যে এনার্জি, এই প্রথম দুটো পার্ট, এই দুটো এনার্জি হচ্ছে তোমার বেসিক্যালি একই আছে, এই পরের পার্টটা হচ্ছে তোমার বেসিক্যালি আলাদা, এটা। আর এখানে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এই যে যে তোমার একটা জিনিস খেয়াল করো যে এপসাইলন এ আর এপসাইলন এ বি, এই টার্মগুলো না অ্যাকচুয়ালি তোমার নেগেটিভ কোয়ান্টিটি। হ্যাঁ, এপসাইলন এ, এপসাইলন এ বি, এরা বেসিক্যালি তোমার নেগেটিভ কোয়ান্টিটি, ঠিক আছে। আচ্ছা, এবার নেগেটিভ কোয়ান্টিটি যদি হয়, তাহলে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই যে এনার্জিটা, এই এনার্জিটা লোয়ার এনার্জি হবে, মানে এই এনার্জিটা লোয়ার এনার্জি হবে, এটা হচ্ছে হায়ার এনার্জি হবে, ঠিক আছে, এটা। হুম, হুম, ঠিক। সেকেন্ড, দাঁড়াও। হ্যাঁ, ঠিকই আছে।
হ্যাঁ, ঠিকই। দেখো তাহলে যেটা কথা হচ্ছে যে এইটা কিন্তু লোয়ার এনার্জি। লোয়ার এনার্জি কারণটা হচ্ছে এই যে এপসাইলন এ এবং এপসাইলন এবি তারা সব নেগেটিভ সাইন দিয়ে আছে বলে। ঠিক আছে? এটা। আর এটা হচ্ছে তোমার হায়ার এনার্জি। এটা। ঠিক আছে? আচ্ছা এবারে এই যে ভ্যালুগুলো এপসাইলন এ, এপসাইলন এবি এবং এস এই যে ভ্যালুগুলোকে বের করেছে সেটা যে এক্সাক্টলি যে ইলিপ্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে যখন এক্সাক্ট সলিউশন করতে পারা যায় যেহেতু এক্সাক্ট সলিউশন করে তুমি জাস্ট এই এপসাইলন এ, এপসাইলন এবি, এস বা তাদের ভ্যালুগুলোকে পেয়ে যাবে যা করে আল্টিমেটলি জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে এইটা। আচ্ছা এইটা তোমার এইখান থেকেও তুমি একটা জিনিস বলতে পারতে আরকি সেটা দেখো এইখানে তুমি যদি দেখো না এই যে এইচ এবি যেটা না মানে এইচ এ আর এইচ এবি আছে এখানে এইচ এটাকে বলা হচ্ছে কুলম ইন্টিগ্রাল COULOMB কুলম ইন্টিগ্রাল আর এইচ এবিটাকে বলা হয় তোমার এক্সচেঞ্জ ইন্টিগ্রাল এরা বোথ আর নেগেটিভ হ্যাঁ বোথ আর নেগেটিভ তাহলে এবারে তাহলে বুঝতে পারবে দেখো এই যে এইচ এ প্লাস এইচ এবি যখন তুমি করছো তাহলে এইচ এবি যদি নেগেটিভ হয় তাহলে এইটা অ্যাকচুয়ালি লোয়ার এনার্জি আর এইখানে তোমার এইচ এ মাইনাস এইচ এবি করছো এইচ এবি যদি নেগেটিভ হয় তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি তো হায়ার এনার্জি এটা তাহলে একটা লোয়ার এনার্জি একটা হায়ার এনার্জি আর এবারে দেখো যদি এমন হতো ইফ এস ইকুয়াল টু জিরো হ্যাঁ সামাও তাহলে এসটা যদি তোমার ওভারল্যাপটা যদি তোমার জিরো হতো তার মানে তখন তুমি দেখতে পাচ্ছ যে এই যে লেভেল এস যদি তোমার জিরো হয়ে যেত তাহলে এই লেভেলটা যতটা স্টেবিলাইজ হচ্ছে এটা ঠিক এক্স্যাক্টলি ততটা ডিস্টেবিলাইজ হয়ে যাচ্ছে তাহলে এস ইকুয়াল টু জিরো দেন স্টেবিলাইজেশন ইকুয়াল টু destabilization but as s not equal to 0 then stabilization হচ্ছে less than destabilization হবে কারণ দেখো এই একটার হচ্ছে নিচে আছে 1 প্লাস এস একটা হচ্ছে 1 মাইনাস এস তাহলে এবারে দেখো জাস্ট প্রথম পার্টটা তো যা আছে আছে এবার এই কতটা বাড়লো যদি তুমি কনসিডার করো এস এর ভ্যালুটা যদি কিছু একটা থাকে 0.1 বা 0.2 কিছু একটা থাকে তার নিচটা একবার ভাগ হচ্ছে 1.2 দিয়ে আর এখানে ভাগ হচ্ছে 0.8 দিয়ে তো সামলি মানে ডিনোমিনেটর যার ক্ষেত্রে কত কমবে তার ক্ষেত্রে তোমার এক্সটেন্ট অফ চেঞ্জটা হচ্ছে তত বেশি হবে তার মানে যেটা কথা যে যখন তুমি অ্যাকচুয়ালি ছবি টবি আঁকো না মানে H2 প্লাসের ক্ষেত্রে পার্টিকুলারলি আমি বলছি আরকি যখন তুমি ছবি টবি আঁকো তাহলে এই যে কতটা স্টেবিলাইজ হচ্ছে কতটা ডিস্টেবিলাইজ হচ্ছে সেটা অনেক সময় সমান সমান করে দেয়া হয় কিন্তু বাস্তবে সেটা কিন্তু সমান সমান হবে না তোমার যেটা হচ্ছে যে একজনের ক্ষেত্রে মানে তোমার মানে কি বলবো মানে লেস স্টেবিলাইজ হচ্ছে আর বেশি হচ্ছে মানে মানে স্টেবিলাইজ কম হবে ডিস্টেবিলাইজ বেশি হবে ধরো আমি এরকম একটা যদি বলি তাহলে এটা হচ্ছে 1s অরবিটালের জন্য করসপন্ডিং এনার্জিটা 1s এর জন্য তাহলে এবারে তোমার বন্ডিং হলো একটা হলো আর একটা অ্যান্টি বন্ডিং হলো তো এমন করে ছবিটা এঁকে যে এখন তুমি বুঝতে পারছো যে এইটার রেসপেক্টে এইটা যতটা স্টেবিলাইজ হয়েছে এইটা এটা কিন্তু ডিস্টেবিলাইজ হয়েছে তোমার করসপন্ডিংলি অনেকটা বেশি আর কি ঠিক আছে এরকে যদি এনার্জি প্লট করো তুমি ঠিক আছে এটা তো এইটা হচ্ছে সাই ওয়ানের জন্য এটা হচ্ছে তোমার সাই টুর জন্য সাই ওয়ান আর সাই টু সেটা হচ্ছে এটা এরকম দেখতে পাচ্ছি মানে এটা একটা খুব ইম্পর্টেন্ট যে এটা অনেক সময় আমরা যেটা করি যে তোমার ওই যে অ্যাজিব যেন লোকে এরকম ভাবে এনার্জি কনজারভেশন হ্যানা ত্যানা ইত্যাদির জন্য এইটা যতটা ডিস্টেবিলাইজ হবে এটা যতটা স্টেবিলাইজ হবে এটা ততটা ডিস্টেবিলাইজ হবে ব্যাপারটা কিন্তু তা নয় হ্যাঁ তাহলে এটা হচ্ছে যতটা স্টেবিলাইজ আর ডিস্টেবিলাইজ কিন্তু তার থেকে বেশি হয় আচ্ছা সাই ওয়ানটা এইটা অ্যাকচুয়ালি কি হলো না এটা তোমার 1/√2 5a প্লাস 5b হলো তো সাই ওয়ান তার যদি মডিউলাসের স্কোয়ার তুমি করো তাহলে 1/2 × 1 + s হলো তার সঙ্গে থাকছে কত 5a² প্লাস 5b² প্লাস 2 5a 5b এইটা আর উল্টো দিকে যখন তুমি সাই
2টাকে দেখছো সেটা 1/√2 ইন্টু 1 মাইনাস এস ইন্টু 5a মাইনাস 5b থাকার জন্যে যখন তুমি psi2 মডিউলাসের স্কোয়ারটাকে করছো থাকছে কত 1/2 ইন্টু 1 মাইনাস এস 5a স্কোয়ার প্লাস 5b স্কোয়ার মাইনাস 2 5a 5b। আচ্ছা তাহলে দেখো এইটা রিপ্রেজেন্ট করছে তোমার ইলেকট্রন ডেনসিটিটা, এই যে এইটা রিপ্রেজেন্ট করছে তোমার ইলেকট্রন ডেনসিটিটা, ঠিক আছে? এটা মানে কোন একটা পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রন থাকার সম্ভাবনা বা ইলেকট্রন ডেনসিটি, সেটা ধর আমি জাস্ট ρ1 এরকম নাম দিচ্ছি, আর এটা ইলেকট্রন ডেনসিটি তোমার ρ2। খেয়াল করো যে ফাই এ স্কোয়ারটা হচ্ছে যদি অ্যাকচুয়ালি একটার 1s এ ইলেকট্রনটা থাকতো তাহলে তার ইলেকট্রন ডেনসিটি, আর ফাই বিটা হচ্ছে 2 নম্বর ইলেকট্রন ডেনসিটি। এখন এটা প্লাস দিয়ে এসছি মানে বেসিক্যালি দুটো নিউক্লিয়াসের মাঝে কিন্তু ইলেকট্রন ডেনসিটি তোমার অ্যাকচুয়ালি বেড়ে গেছে এটা, হ্যাঁ। আর এই পার্টিকুলার কেসে দেখো যে সেটা মাইনাস দিয়ে এসছে মানে দুটো নিউক্লিয়াসের মাঝে কিন্তু ইলেকট্রন ডেনসিটি তোমার কমে গেছে। মানে ব্যাপারটা এরকম যে তুমি যদি ইন্ডিভিজুয়াল অ্যাটমগুলোকে কনসিডার করো, এ একটা হাইড্রোজেন অ্যাটম আছে, একটা হাইড্রোজেন অ্যাটম আছে, 1s এর ক্ষেত্রে ধরে নাও তার একটা ইলেকট্রন ডেনসিটি ছিল, এখানে একটা ইলেকট্রন ডেনসিটি ধরো ছিল তোমার, আর এইখানে ঠিক একই রকম একটা ইলেকট্রন ডেনসিটি ছিল এটা। এবারে যখন তুমি ওভারঅলটা দেখছো, হ্যাঁ, তখন যেটা দাঁড়াচ্ছে তোমার এইটা মানে কি বলবো, মানে একবার রেজাল্টটাই কাঁপি আর কি। এটা মানে যেটা দাঁড়াচ্ছে তোমার যেখানে ইলেকট্রন ডেনসিটিটা দেখে দুটো নিউক্লিয়াসের মাঝে তোমার এমনি ইন্ডিভিজুয়াল হাইড্রোজেন অ্যাটম হলে তার ক্ষেত্রে ইলেকট্রন ডেনসিটিটা তোমার যা থাকতো আর কি, বা এখানে যা থাকতো, হ্যাঁ, তার তুলনায় ইলেকট্রন ডেনসিটি গুলো কিন্তু তোমার অ্যাকচুয়ালি বেড়ে গেছে দুটো নিউক্লিয়াসের মাঝখানে আর কি। এটা এটাকে মানে ছবিটা এইভাবে করা যায়, মানে করা যায় না যে তা না, মানে বোঝার কোয়ালিটেটিভলি বোঝানোর সুবিধের জন্য। মানে ব্যাপারটা কি হচ্ছে ধরো যদি শুধু 1s অরবিটাল হতো তার ইলেকট্রন ডেনসিটি ধরে নাও ফর দ্য টাইমিং এরকম দেখতে, ওর মাঝখানে 0। আর এক্ষেত্রে তোমার এটা ধরো এরকম দেখতে, ইন্ডিভিজুয়াল 1s অরবিটাল, মানে এটা 1s মানে কি বলবো, এটা হচ্ছে মানে এটা তুমি বলতে পারো ফাই এ তার স্কোয়ারটা, এটা হচ্ছে ফাই বি তার স্কোয়ারটা। আর এবারে যখন এটাকে করছো তুমি, এর মাঝখানটা তোমার প্রায় 0 এর কাছাকাছি আর কি। কারণ মাঝখান তুমি যখন মানে কথাটা হচ্ছে যে এইখান থেকে অনেকটা দূরে চলে যাবে, তখন বেসিক্যালি মানে মানে যদি ইলেকট্রনটা ধরো এ নিউক্লিয়াস তার কাছে থাকে তখন ফাই এ, বি নিউক্লিয়াসের কাছে থাকে হচ্ছে ফাই বি, হ্যাঁ, মাঝটা বেসিক্যালি তোমার খুব কম কিছু একটা মানে আলাদা আলাদা করে ফাই এ স্কোয়ার ফাই বি স্কোয়ারটাকে করছো। যখন যোগটাকে তুমি করছো তাহলে ওভারঅল জিনিসটা দাঁড়াচ্ছে কিরকম, এরকম টাইপের তোমার দেখতে হচ্ছে। এইটা হচ্ছে তোমার রো ওয়ানটা, যেটা বেসিক্যালি সাই অফ ওয়ান তার স্কোয়ারটা। আর এবার উল্টো দিকে যখন তুমি নেগেটিভ করে করছো তুমি ধরো এই একটা, তাহলে এই একটা, তাহলে ইন্ডিভিজুয়াল ইলেকট্রন যদি কনসিডার করো এর হচ্ছে এরকম হতো, এর হচ্ছে এরকম হতো। রেজাল্টটা যখন তুমি দেখছো তখন তুমি কি দেখতে পাচ্ছ না, এ দেখো যখন ফাই আর ফাই বি যেখানে দুজনের কন্ট্রিবিউশন তোমার বেসিক্যালি সমান হয়ে গেছে, দুজনের কন্ট্রিবিউশন যখন তোমার সমান হয়ে যাচ্ছে তখন কিন্তু আলটিমেটলি এই মাইনাসটা থাকার জন্য, এটা মাইনাসটা প্লাস হয়ে গেল কি করে, যখন মানে একটা দুটো নিউক্লিয়াসের মাঝখানে যখন ফাই এবং ফাই বি তোমার বেসিক্যালি সমান হয়ে গেল তখন থেকে এটা বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে। এখানে এই জায়গাটা তোমার মনে হচ্ছে একটু বেশি হলো বটে, এই জায়গাটা গিয়ে কিন্তু সেটা তোমার বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে, সেটা তোমার হ্যাঁ, বা সরি এটা তো ওয়েভ ফাংশন করলে নেগেটিভ হবে, এটা করে তোমার 0 হয়ে যাবে। না এটা ভাবে করা ঠিক হলো না। এটাকে সবসময় কিন্তু কম হবে, এটা অ্যাকচুয়ালি লেখা উচিত হচ্ছে এরকম, ইন্ডিভিজুয়ালি হয়তো এরকম ছিল, এরকম ছিল, আর রেজাল্টেন্টটা যখন তুমি করছো তখন এর কন্ট্রিবিউশন থাকছে না, তখন একরকম এটা
যখন 0 এটা 0 তাহলে এই জায়গা থেকে শুরু করে এটা অন্য একটা কালার দিয়ে করি। এখন দেখতে হলো এই লালটা হচ্ছে তোমার বেসিক্যালি psi2 মডিউলাস স্কয়ার, যেটা তোমার √2, আর কালোগুলো যেগুলো ছিল সেটা হচ্ছে তোমার phi a তার মডিউলাস স্কয়ার, এই যে phi b তার মডিউলাস স্কয়ার। এটা তাহলে কি হলো দেখো, তাহলে এই যে ক্ষেত্রে মানে যখন psi1 তুমি কনসিডার করছো, তুমি দেখতে পাচ্ছ তার এনার্জিটা কমছে, শুধু তাই না, এই দুটো নিউক্লিয়াসের মধ্যে তোমার অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডেনসিটিটা বেড়ে গেছে। হ্যাঁ, মানে এই যে +2 phi a phi b, এই জন্য, হ্যাঁ, এটার জন্য, ঠিক আছে। এবং এটা আসলে যেটা হচ্ছে যখন মানে এটাকে এইরকম ভাবে লিখলাম বটে, এটা অ্যাকচুয়ালি লেখা উচিত কি জানো তো, এটা লেখা উচিত হচ্ছে এরকম করে লেখা উচিত, মানে এটা মানে আমি এটাকে না এই এরকম করে লেখা উচিত, এরকম করে আর কি। আর দুটো নিউক্লিয়াসের মাঝখানে কিন্তু ইলেকট্রন ডেনসিটিটা তোমার আগে যা ছিল তার তুলনায় কিন্তু এখন বেড়ে গেল। এটা হচ্ছে তোমার ρ1 অর্থাৎ psi1 তার স্কয়ারটা। তাহলে এই যে প্রথমটা দেখো, এখানে দুটো নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে বলে এইটা তোমার দিয়ে দিচ্ছে বন্ডিং এমো, আর এইখানে ইলেকট্রন ডেনসিটি কমে যাচ্ছে বলে এটা তোমার অ্যান্টি বন্ডিং এমো। হুম, এটা হচ্ছে বন্ডিং এমো, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং এমো তোমার। তাহলে বন্ডিং এর ক্ষেত্রে এনার্জিটা কম এবং দুটো নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ডেনসিটি বেশি, আর অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে হচ্ছে এনার্জিটা তোমার বেশি হয়ে গেল এবং তার করসপন্ডিং এই দুটো নিউক্লিয়াসের মাঝখানে হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটিটা তোমার অ্যাকচুয়ালি কিন্তু তোমার 0 হয়ে যাচ্ছে। এটা ঠিক আছে। এবং এইখান থেকে তুমি যখন পরবর্তীকালে মানে এখানে তো একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। এবারে যখন তোমার বন্ড অর্ডার বলে একটা জিনিস তুমি ক্যালকুলেট করবে, বন্ড অর্ডার বাই ডেফিনেশন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং এমো মাইনাস নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান্টিবন্ডিং এমো ডিভাইডেড বাই 2। এইটা এখান থেকে তুমি বন্ড অর্ডারটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবে, ঠিক আছে। দেখো, তাহলে এইটা হচ্ছে দেখো এই মূলত এলসিও এমও ট্রিটমেন্ট ফর যখন H2+ তুমি কনসিডার করছো, মূলত এই জিনিসটা। তাহলে তোমাকে প্রথমে জাস্ট এলসিওর জন্য কন্ডিশনস গুলোকে বুঝতে হলো। এবারে আমি যখন H2+ প্রবলেমটাকে কনসিডার করছি তখন হ্যামিল্টনিয়ানটাকে লিখতে হলো আন্ডার বি অ্যাপ্রক্সিমেশন। আর এবারে একটা ট্রায়াল ফাংশন তোমাকে তৈরি করতে হচ্ছে, যেটাই আলটিমেটলি মলিকুলার অরবিটাল দেবে, সেটা হচ্ছে তোমার দুটো 1s অরবিটাল, মানে দুটো হাইড্রোজেন নিউক্লিয়াস, তাদের যে দুটো হাইড্রোজেন যে আলাদা আলাদা করে অ্যাটম আছে, তাদের যে 1s অরবিটাল করে তাদের ওভারল্যাপ করে তুমি জাস্ট মলিকুলার অরবিটালটাকে লিখে ফেললে, তার জন্য লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল করলে, লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল করার পরে হচ্ছে সেখান থেকে তুমি সেকুলার ডিটারমিনেন্ট পেলে, সেটাকে সলভ করলে, করে তুমি এনার্জিটাকে পেয়ে গেলে। এটা এবারে এইচ এ এইচ এ বি এইগুলোর ডিটেল ক্যালকুলেশন খুব কঠিন। এবারে তুমি যদি ক্যালকুলেট করতে চাও তাহলে ক্যালকুলেটটা করা সম্ভব আর কি। হ্যাঁ, আচ্ছা আমি এমও গুলোকেও ক্যালকুলেট করে দিয়েছি। আর এই ক্যালকুলেশন গুলো করা সম্ভব, আমি জাস্ট ফাইনাল রেজাল্ট গুলো লিখে দিয়েছি, এপসাইলন এ, এপসাইলন এবি বা এস এর রেজাল্ট গুলোকে লিখে দিয়েছি, করে সেইখান থেকে এনার্জি গুলো জাস্ট একটুখানি বলে দেওয়ার চেষ্টা করেছি। এটা এবার এই দুটো যে এমও তুমি পাচ্ছ, তাহলে কার এনার্জি কম কার এনার্জি বেশি তুমি দেখছো, একটা জিনিস এখানে মাথায় রাখবে যে যতখানি স্টেবিলাইজ হয় ডিস্টেবিলাইজেশন তার থেকে বেশি হয়, তার এনার্জি কম। সেই পার্টিকুলার কেসে দুটো নিউক্লিয়াসের মাঝে অ্যাকচুয়ালি ইলেকট্রন ডেনসিটি আছে বলে সেটা অ্যাকচুয়ালি বন্ডিং এমও দিচ্ছে। আর যার এনার্জিটা বেশি সেখানে দুটো নিউক্লিয়াসের ঠিক মাঝখানে হচ্ছে ইলেকট্রন ডেনসিটিটা 0 হয়ে যায়, সেটা অ্যান্টি বন্ডিং এমও দিচ্ছে। আর বন্ড অর্ডারটাকে তোমাকে এইরকম ভাবে ক্যালকুলেট করতে হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে তো? এই হচ্ছে মূলত ব্যাপারটা আর কি, মানে এলসিও এমও ট্রিটমেন্ট ফর হাইড্রোজেন এই মলিকুলার আয়ন যখন তুমি কনসিডার করবে, মূলত জায়গাটা হচ্ছে এইটা।
আচ্ছা, এবারে যখন তুমি ধরো মলিকুলার অরবিটাল থিওরি আর ভ্যালেন্স বন্ড থিওরি এই দুটোকে তুমি দেখছো, মানে আচ্ছা, এবারে কথা হচ্ছে এইটাকে তোমার জাস্ট এর জন্য মানে এক্সট্রাপোলেট করতে হয়। মানে হাইড্রোজেন মলিকুলের ক্ষেত্রে এটাকে এক্সট্রাপোলেট করতে হয়। আচ্ছা, হাইড্রোজেন মলিকুলের ক্ষেত্রে তুমি যখন এক্সট্রাপোলেটটা করবে না, তখন ব্যাপারটা কিছুই না। তখন হচ্ছে ওই মানে এটাকে লেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে এটা আসলে ভালো করে পড়ালে অনেকটা সময় দিয়ে পড়াতে হয়। উম কি বলবো, ওটাকে করবো নাকি করবো না? হুম, তাড়াহুড়ো করলে এক রকমের হয়, নাহলে সময় আছে। হুম, আচ্ছা, মানে নেক্সট যে কাজটা কি করার কথা, সেটা হচ্ছে এক্সটেনশন টু হাইড্রোজেন হাইড্রোজেন মলিকুল। আচ্ছা, হাইড্রোজেন মলিকুল যখন তুমি করবে তখন দুটো জিনিস থাকে, একটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি থাকে, আর একটা ভ্যালেন্স বন্ড থিওরি থাকে। ঠিক আছে? আচ্ছা, প্রথম যে জায়গাটা দরকার সেটা হচ্ছে যখন তুমি মলিকুলার অরবিটাল থিওরি থেকে ওভারঅল ওয়েভ ফাংশনটাকে তৈরি করবে। ওয়েভ ফাংশনটা কেমন করে তৈরি করতে হয় দেখো, 1/2 × 1 + s একটা পার্ট রইল। আচ্ছা, প্রথমে যোগ করো তারপরে গুণ করো, মানে ধরো এই মানে তোমার মানে 1 নম্বর যে হাইড্রোজেন অ্যাটমটা, তার ক্ষেত্রে তুমি 1s অরবিটালটাকে নিলে, যেখানে 1 নম্বর ইলেকট্রনটা আছে। সেকেন্ড যে হাইড্রোজেন নিউক্লিয়াসটা, সেখানে তুমি জাস্ট 1 নম্বর ইলেকট্রনটাকে রাখলে, এইটা তার সঙ্গে। আচ্ছা, আমি আগে এটা জায়গা ধরবে না যে, সেটা পরে বলছি। তারপর হচ্ছে 1s B2 1s A2 প্লাস 1s B2। তো এটা হচ্ছে স্পেস পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন। যে তুমি কি করলে না, এই দুটো হাইড্রোজেন অ্যাটম যে আছে, দুটো হাইড্রোজেন অ্যাটমের জন্য 1s অরবিটাল করে নিলে, এটা যোগ করলে, এটা গ্রাউন্ড স্টেট তুমি কনসিডার করছো তো। হ্যাঁ, গ্রাউন্ড স্টেটের তোমাকে তো পজিটিভ লিনিয়ার কম্বিনেশন নিতে হয়। মানে তোমার বেসিক্যালি এই যে মানে হাইড্রোজেন মলিকুলার আয়নের জন্য তুমি যে ওয়েভ ফাংশন গুলোকে পেয়েছো, ধরো এইটা ψ1টা, সেটা হচ্ছে 1/√2 × 1 + s phi a + phi b। এই phi a আর phi b টাই হচ্ছে 1s অরবিটাল ফর ফার্স্ট নিউক্লিয়াস, আর 1s অরবিটাল ফর সেকেন্ড নিউক্লিয়াস। তাহলে এইটাকে নিয়েছো, এই দুটো ফাংশনকে তুমি নিয়ে গুণ করে দিলে, করে। আর তার সঙ্গে একটা স্পিন পার্ট থাকে। স্পিন পার্টটা হচ্ছে ওভারঅল ওয়েভ ফাংশনটা, এটা কিন্তু সিমেট্রিক, আর ওভারঅল ওয়েভ ফাংশন অ্যান্টি সিমেট্রিক হয়ে যাওয়ার জন্য 1/√5 α1 β2 মাইনাস β1 α2। মানে এটার মানেটা হচ্ছে যে তোমার অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন করতে হয়। অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন করার জন্য তুমি এই আলফা মানে হচ্ছে তোমার আপ স্পিন, বিটা মানে হচ্ছে ডাউন স্পিন। তাহলে 50% টাইম হচ্ছে তোমার 1 নম্বর ইলেকট্রন আপ স্পিনে আর 2 নম্বর ইলেকট্রন ডাউন স্পিনে আছে। বাকি 50% টাইম হচ্ছে 1 নম্বর ইলেকট্রন ডাউন স্পিনে আর 2 নম্বর ইলেকট্রন আপ স্পিনে আছে। এইটা হচ্ছে তোমার মলিকুলার অরবিটাল থিওরিতে তোমার যে এমওটা কনস্ট্রাক্ট করছে, সেটা হচ্ছে এইটা। আর হয় ভ্যালেন্স বন্ড থিওরিতে যখন তুমি ভ্যালেন্স বন্ড ওয়েভ ফাংশনটাকে লিখছো, তখন জিনিসটা কেমন দেখো, এটা হচ্ছে তোমার 1/√2 × 1 + s। এখানে প্রথমে গুণ করে তারপর যোগ। তাহলে প্রথমটা হচ্ছে যোগ করে গুণ, এটা হচ্ছে গুণ করে যোগ। মানে 1s A 1 নম্বর ইলেকট্রন, 1s B 2 নম্বর ইলেকট্রন, প্লাস 1s A 2 নম্বর ইলেকট্রন, 1s B 1 নম্বর ইলেকট্রন, এইটা তার সঙ্গে 1/√2 α1 β2 মাইনাস
বিটা 1 আলফা 2। তাহলে এই দুটো এমও হচ্ছে তোমার এই ২ রকম আলাদা, আলাদা, সেটা তোমাকে মাথায় রাখতে হচ্ছে আরকি। এটা। আচ্ছা, আসলে অনেকটা বলতে হবে, এতটা না আমি ঠিক মানে এখন সময় হবে না বলে বলছি না। মানে একেক দিন একেকটা জিনিস বলে নেওয়া দরকার। যাকগে, তুমি মানে আমার মনে হয় এর পরের পার্টটা এত তাড়াতাড়ি করে বলে দিয়ে লাভ নেই। দেখো, যেটা কথা হচ্ছে যে মানে একটা ৩ টে জিনিস ৩ দিন ধরে বলা হচ্ছে। ৩ দিন বা ৪ দিন ধরে বলা উচিত। আমার মনে হয় তুমি একবার ভিডিওগুলো আরেকবার একটুখানি ভালো করে দেখো। সেটা হচ্ছে যে আমি ফার্স্ট পার্টটাকে বলে দিলাম। যেটা সিলেবাস অনুযায়ী যেটা ছিল হচ্ছে যে কোভালেন্ট বন্ডিং, ভ্যালেন্স বন্ড আর মলিকুলার অরবিটাল অ্যাপ্রোচেস বলে LCO MO ট্রিটমেন্ট ফর H2 প্লাস বন্ডিং অ্যান্ড অ্যান্টি বন্ডিং অরবিটালস। তারপরে যেটা বলা হচ্ছে কোয়ালিটেটিভ এক্সটেনশন টু H2, comparison of LCO, MO and VB treatment of H2 and their limitation, only wave function, detailed solutions not required and their limitation, এই যে কথাটা বলা আছে আরকি। এইটা আমার মনে হয় না, তুমি ভিডিওগুলো একবার দেখে নাও। দেখে নাও, দেখে নিয়ে যদি কোনো বেশি কি অসুবিধা হয় তুমি আমাকে WhatsApp করবে। আমি বরং তার উত্তর দিয়ে দেব। কারণ তাড়াহুড়ো করলে আমি নিজেই স্যাটিসফ্যাকশন পাচ্ছি না। কারণ এটা কোথা থেকে আসছে না আসছে এগুলো তো বলতে হবে অনেক কিছু। আমার মনে হয় আমি যতটুকু বললাম ততটুকু করো। তারপরে বাকিটা আমার মনে হয় তুমি এই আমার ভিডিও থেকে না দেখেও করতে পারো। ইনঅর্গানিক এ যা করা আছে, তুমি ভ্যালেন্স বন্ড থিওরি এবং মলিকুলার অরবিটাল থিওরি ফর হাইড্রোজেন মলিকুল তুমি পড়েছিলে, সেইটা একটুখানি দেখে নাও। তাহলেই তুমি করতে পারবে। শুধু আমি এইটা শুধু বলে দিলাম কারণ ওখানে ওয়েভ ফাংশনটা লিখে দেওয়া থাকে না অনেক সময় আরকি। ওয়েভ ফাংশনটা বাদ দিয়ে বাকি সবকিছু লিখে দেওয়া থাকে। তাহলে ওয়েভ ফাংশন গুলোকে মনে রাখার সুবিধা আছে। হাইড্রোজেন মলিকুলের ক্ষেত্রে মলিকুলার অরবিটাল থিওরি থেকে গাউস স্টেট ওয়েভ ফাংশন যেটা, সেটা হচ্ছে জাস্ট এই ১ম এ মানে অ্যাটমিক অরবিটাল ক্ষেত্রে যোগ করে তারপরে গুণ করো। আর এক্ষেত্রে গুণ করে যোগ করো। এটাকে মাথায় রাখবে। আর বাকিগুলো মোটামুটি ইনঅর্গানিক কেমিস্ট্রির মতোই আরকি। এটা। বেশি মানে পরীক্ষার ঠিক আগে খুব ডিটেইল এত কিছু বললে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তার মানে তুমি যেটা করবে, এই যেটা আমি বললাম যে ম্যাথমেটিক্যাল জায়গাটা এটাকে করবে আর বাকিটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে, ইনঅর্গানিকে তুমি সেমিস্টার 2 তে যে কোভ্যালেন্ট বন্ডিং এ মলিকুলার অরবিটাল থিওরি আর ভ্যালেন্স বন্ড থিওরি ফর হাইড্রোজেন মলিকুল তুমি করেছিলে, তাদের কম্পারিজন করেছিলে, তাদের লিমিটেশনস করেছিলে। এইটা একটুখানি দেখে নেবে, তাহলেই হবে। আর কিছু না। মানে যা বলেছি তার সঙ্গে এইটুকু করে নেবে। আর আমার ওই ভিডিওগুলো দরকার মানে সময় পেলে একটুখানি দেখবে। দেখলে আমার মনে হয় হয়ে যাবে। বুঝলে? আর কিছু করতে হবে না। হ্যাঁ? ঠিক আছে? বরং যদি আর কারো কিছু মানে পুরনো জিনিস কিছু প্রবলেম থাকে সেইগুলো বরং একটুখানি বলে নাও। কারণ ওইটা আমি তাড়াহুড়ো করে বললে কিছু হবে না। সে দরকার হলে পরের সেমিস্টারে আ যে আরেকটা যে 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 আরো ২-৩ টে লেকচার যে বাকি রয়ে গেল আরকি, মানে সেটা আমি যে ভিডিওগুলো দিয়ে দিয়েছি, সেখানে যদি তোমার কোনো অসুবিধা হয় বলবো, আমি পরের সেমিস্টারে ভালো করে দেব। এখানে যতটুকু বলেছি এইটুকু থাকা ভালো।